সভ্যতা আজ বিজ্ঞানের শিখরে দাঁড়িয়ে, তবুও কিছু নিঃশব্দ লড়াই যেন থামতেই চায় না। থ্যালাসেমিয়া শুধুই কি জিনগত ত্রুটি বা রক্তের এক বিশেষ অবস্থা, নাকি আমাদের সচেতনতা আর অবহেলার মধ্যবর্তী এক ধূসর রেখা? আমাদের শরীরে লোহিত রক্তকণিকায় প্রাণের ছন্দ যখন হঠাৎ করেই স্তব্ধ হতে শুরু করে, ঠিক তখনই শুরু হয় এক অসম লড়াই। চিকিৎসা বিজ্ঞানের যুক্তি, মানবিকতার দায়বদ্ধতা আর এক অপরাজেয় প্রাণের অস্তিত্ব রক্ষার লড়াই, এই তিনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজব। এক সুস্থ ভবিষ্যৎ, এই হোক অরণ্য শহরে আড্ডার আজকের এই বিশেষ পর্বের অঙ্গীকার। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আজকের পর্বটি বিশেষ। আজ 8ই মে, থ্যালাসেমিয়া ডে। আজকের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন এই শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর শুভাশিস মিশ্র, রয়েছেন এই শহরের ব্লাড ম্যান বলে যাকে আমরা চিনি চন্দন দা, এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তানিয়াদি, তিনি নিজেই একজন থ্যালাসেমিয়া যোদ্ধা। আজকের এই পর্বে তাদের সঙ্গে আমরা কথা বলবো। একটু স্যারের কাছে আসি, প্রথমে জানতে চাইবো এই থ্যালাসেমিয়া বিষয়টা সম্পর্কে একটু মানুষকে বলুন। সবার কাছে সব কনসেপ্ট নেই, তো সেই থ্যালাসেমিয়া বিষয়টা আসলে কি সে সম্পর্কে যদি একটু বলেন। একদমই তাই। দেখুন, থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা বেসিক্যালি একটা ব্লাড ডিসঅর্ডার। সেখানে কি হয়, আমাদের যে নর্মাল হিমোগ্লোবিন যেটা আরবিসির মধ্যে থাকে, তো হিমোগ্লোবিনে দুটো জিন থাকে, আলফা আর বিটা। তো আলফার দুটো জিন থাকে, বিটার দুটো জিন থাকে, আলফা 2 বিটা 2। এবার কি হয়, থ্যালাসেমিয়া একটা স্পেসিফিক জেনেটিক কন্ডিশন, যেখানে হয় আলফা জিন নয় বিটা জিন কম প্রোডাকশন হয়, আইদার কম প্রোডাকশন হয় বা একেবারেই প্রোডাকশন হয় না। তখন আমরা বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া দেখতে পাই। তো জেনারেলি দুটো ধরনের হয়, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আর আমরা যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। সেটা নিয়ে আমি আজকে বেশি কথা বলবো। এই বিটা থ্যালাসেমিয়া 3 ধরনের হয়। একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর। কেন এই 3টে ভাগ, সেই 3টে ভাগের কারণ এবং তার চিকিৎসা তিনটেই পুরোপুরি আলাদা, 3টে সিমটমও আলাদা। তাই আমাদেরকে আগে বুঝতে হবে যে আমার থ্যালাসেমিয়া আছে কিনা আমি বুঝবো কি করে, আমি কোন বয়স থেকে বুঝবো, বা আমি কখন সচেতনতা নেব, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবং এই যে বললাম বিটা থ্যালাসেমিয়ার যে 3টে টাইপ, একটা মাইনর, একটা ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, আমার কোনটা আছে, কিভাবে কি করব, সেটা আমি এখানে আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এবার একটু তোমার সাথে কথা বলবো। তুমি নিজেই একজন থ্যালাসেমিয়া যোদ্ধা, তো যখন নিজে বুঝতে শিখলে যে তুমি থ্যালাসেমিয়া আক্রান্ত, ঠিক সেই মুহূর্তে কি অনুভূতি হয়েছিল? সেই মুহূর্তে আমি সেইভাবে আমার কিছু মনে হয়নি। আমি তখন ভাবতাম যে ব্লাড নেওয়াটা আমার একটা কাজ। আমি ব্লাড 15 দিন ছাড়া ছাড়া ব্লাড নিতে যাই। আমি যখন আমি স্কুলে যেতাম বা ব্লাড নিয়ে হসপিটাল থেকে ব্লাড নিয়ে বাড়ি ফিরতাম, তার পরের দিনই আমি স্কুলে যেতাম বা আমার বন্ধুদের সাথে আমি খেলা করতাম। তো আমি 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 এটা নিজের মধ্যে ভুলেই যেতাম যে আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, বা আগের দিন আমি ব্লাড নিয়ে এসেছি। আমার সারাক্ষণ মনে হয়েছে যে না, আমি আমি পড়াশুনো করব, আমি আমার যেটা ইচ্ছে, আমার নাচ, আমার স্বপ্ন, সেটাকে নিয়ে আমি এগিয়ে যাব। আবার একটু স্যারের কাছে আসি। আপনি একটু আগেই বললেন যে থ্যালাসেমিয়া আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমার কোন ধরনের থ্যালাসেমিয়া হয়েছে সেটা আমি বুঝবো কি করে, এবং সেই কনটেক্সটে বিয়ের আগে রক্ত পরীক্ষার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। তো সেই বিষয়ে একটু বলুন। একদমই তাই। একদম প্রথমে আমাদেরকে কোনো মানুষ, সেটা যে কেউ হতে পারে, এটা মেল ফিমেল দুজনেরই হয়, তার থ্যালাসেমিয়া আছে না নেই সেটা বুঝতে গেলে তার মা বাবাকে ছোটোর থেকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে বাচ্চাটার প্রপার গ্রোথ আর ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। যদি দেখা যায় যে একটা বাচ্চার বারবার ঠান্ডা লাগছে, প্রপার গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন প্রথমে দেখতে হবে যে তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা যথাযথ আছে বা নেই। যদি দেখা যায় যে ওই বাচ্চা রক্তাল্পতা অর্থাৎ কিনা অ্যানিমিয়াতে ভুগছে খুব ছোটোর থেকে, এবং বারে বারে ঠান্ডা লাগছে, তখনই ইমিউনিটি তার একটু দুর্বল, তখনই প্রথম সন্দেহ আসা উচিত। এবং ওই রক্তাল্পতা যেটা, সেটা 3 ধরনের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 3 রকমের হয়। যাদের মাইনর তাদের ক্ষেত্রে কম হয়, যাদের ইন্টারমিডিয়েট তার থেকে একটু বেশি হয়, যাদের সিভিয়ার থ্যালাসেমিয়া তাদের রক্তাল্পতার পরিমাণটা অনেকটা বেশি হয়। এবং কি হয়, এই যে রক্তাল্পতা, সেইটার কারণ হিসেবে যখন আমরা ডায়াগনোসিস করতে শুরু করি,
একটা স্পেসিফিক টেস্ট আছে যাকে বলা হয় এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। সেই এইচপিএলসি টেস্ট করলেই আমরা দেখতে পাবো যে আলফা থ্যালাসেমিয়া আছে না বিটা থ্যালাসেমিয়া আছে বা রক্তের অন্যান্য কোনো দোষ আছে নাকি, একটা মাত্র টেস্ট দিয়েই আমরা সেটাকে ডায়াগনোসিস করতে পারি। তার সাথে কিছু ফিজিক্যাল সিমটম আছে। যাদের থ্যালাসেমিয়া থাকে সেই বাচ্চাদের ফ্রন্টাল বসিং থাকে, কপালটা একটু সামনের দিকে এগিয়ে থাকে, এগুলো একটু ভেতরের দিকে ঢুকে থাকবে, স্প্লিন প্লিহা যেটা বলি, স্প্লিনোমেগালি থাকবে, এইগুলো থাকে। এইভাবে আমরা যদি কোনো বাচ্চার দেখি ছোট থেকে যে রক্তাল্পতা হচ্ছে এবং সেই রক্তাল্পতাটা খাওয়া দাওয়া বা আয়রনের মাধ্যমে কারেকশন হচ্ছে না, তখনই আমাদের যেমন একটা সন্দেহ উদ্রেক হয় যে এটা অন্য কিছু হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন এবং এইচপিএলসি টেস্ট করান, তাহলেই যথাযথভাবে কি থ্যালাসেমিয়া সেটা আমরা বুঝতে পারবো। বর্তমানে চিকিৎসা শাস্ত্র বেশ খানিকটা উন্নত এবং থ্যালাসেমিয়ার নিরাময় এই প্রসঙ্গে ঠিক কি কি ব্যবস্থা রয়েছে, বা থ্যালাসেমিয়া কি সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব? একদমই তাই। দেখুন, থ্যালাসেমিয়া বলতে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সারা জীবন রক্ত নিয়ে যেতে হবে, রক্ত না নিলে স্প্লিন বাদ দিতে হবে, এরকম প্রচুর রং মিসকনসেপ্ট আছে। আমি সেগুলো দূর করে দিতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে থ্যালাসেমিয়া ডিটেকশন, যত আর্লি ডিটেকশন হবে তত ট্রিটমেন্ট আউটকাম ভালো হবে, এটা হলো প্রথম জিনিস। সেই জন্য প্রত্যেককে সজাগ এবং সচেতন থাকতে হবে যাতে আমরা খুব কম বয়সে সেটা ডায়াগনোসিস করতে পারি। ইভেন এখন তো প্রি কনসেপচুয়াল ফেজ, অর্থাৎ কিনা স্বামী স্ত্রী বিয়ের আগে তারা যদি রক্ত পরীক্ষা করে তাহলে দেখা যায় যদি উভয়েই থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় তখন আমরা সেক্ষেত্রে বাচ্চা নিতে বারণ করি। এবার যদি একজন কেরিয়ার আর একজন নর্মাল থাকে সেক্ষেত্রে 25% চান্স থাকে, কিন্তু তাদের খুব একটা অসুবিধা থাকে না। তাহলে বিয়ের আগে আমাদের রক্ত পরীক্ষা করাটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। দ্বিতীয় কথা, থ্যালাসেমিয়া যখন ডিটেকশন হলো তখন প্রপারলি বুঝতে হবে, ওই এইচপিএলসির মাধ্যমে দেখতে হবে যে মাইনর, ইন্টারমিডিয়েট না সিভিয়ার বা মেজর, কুলিজ অ্যানিমিয়া যেটা বলে। মাইনর হলে তাকে কিছুই করতে হয় না, দেহে নর্মাল থাকবে, কোনো অসুবিধা থাকবে না। ইন্টারমিডিয়েট যাদের আছে তাদেরকে রক্তটা অল্প অল্প কমে, তাদেরকে রক্ত নিতে হবে, কিন্তু মেজরের মতো অত সিভিয়ার নয়। এখানে একটা মেডিকেল টার্ম আছে, ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া আর নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। তো মাইনর এবং কিছু কিছু ইন্টারমিডিয়েট এরা হচ্ছে নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, এদেরকে ব্লাড ট্রান্সফিউশন নিতে হবে না। আর যদি মেজর হয় তাদেরকে ব্লাড ট্রান্সফিউশনটা নিয়ে যেতে হবে, কারো ক্ষেত্রে মাসে একবার, কারো ক্ষেত্রে সপ্তাহে একবার, কারো 2 সপ্তাহে একবার। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে অনেকের ক্ষেত্রে এই যে রক্ত বারবার নেওয়া হচ্ছে তাতে কিন্তু কিছু কমপ্লিকেশন হয়। কি কমপ্লিকেশন? এই রক্ত বারবার নেওয়ার জন্য শরীরে আয়রনের মাত্রাটা বেড়ে যায়, একে বলা হয় আয়রন ওভারলোড। তাতে কি হয়, প্যানক্রিয়াস, লিভার সব জায়গাতে সেই আয়রনটা জমা হয়। গ্রোথ, পিটিউটারি হরমোন সেখানেও জমা হয়, তাহলে সেই পেশেন্টের গ্রোথটা কমে যায়, তার ব্রোঞ্জ ডায়াবেটিস হয়, এই ধরনের কমপ্লিকেশনগুলো হয়। তাই জন্য এখন অনেকদিন আগে থেকেই আমাদের 3 ধরনের ওষুধ দেওয়া হয়, একটা ইনজেকশন আছে আর 2টো মুখের ওষুধ আছে, ডেসফেরিঅক্সামাইন, ডেফেরিপ্রোন আর ডেসফেরাসিরক্স। এই 3 ধরনের ওষুধের মাধ্যমে আমরা আয়রন চিলেশন করতে পারি। তাহলে ট্রান্সফিউশনও চলতে থাকলো, আয়রনও বাড়লো না, তাহলে কি হলো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রপারলি চলতে থাকলো। এটা গেল 1 নম্বর। সেকেন্ড ট্রিটমেন্ট অপশন কি, যত ব্লাড আছে ডিস্ট্রাকশন হয় সব স্প্লিনে। তাই জন্য একটা বয়সের পরে যখন দেখা যাচ্ছে যে খুব বেশি স্প্লিন বড় হয়ে যাচ্ছে, থ্যালাসেমিয়াতে বারবার রক্ত নিতে হচ্ছে, যখন দেখা যাচ্ছে সপ্তাহে একবার রক্ত নিয়েও হচ্ছে না, তখন আমরা বলি যে স্প্লিনেক্টমি করে নিতে। স্প্লিন বাদ দিলে কি হয়, ডিস্ট্রাকশন অফ আরবিসি কমে যায় এবং রক্ত নেওয়ার যে বারবার পরিমাণটা সেটা একটু কমে যায়। এবার আসছি লেটেস্ট ট্রিটমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। এখন 2026 সালে আমরা খুব উন্নত একটা মেডিকেল জায়গাতে বসবাস করছি যেখানে থ্যালাসেমিয়া 100% কিওর করাও সম্ভব। যেটা সম্ভব সেটাকে বলা হচ্ছে জিন থেরাপি বা স্টেম সেল থেরাপি। সেটা এখনো ইন্ডিয়াতে এসে পৌঁছয়নি। ইন্ডিয়াতে যেটা আছে গবেষণামূলক স্তরে আছে, সেখানে দেখা যায় যে স্টেম সেল থেরাপি বা জিন থেরাপির মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া কিওর করতে পারি। আর যেটা আমাদের দেশে এখন হচ্ছে, এখন টাটা মেমোরিয়াল কলকাতাতে হচ্ছে, সব জায়গাতে, সেটা হচ্ছে হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ কিনা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে কিন্তু থ্যালাসেমিয়া 100% কিউরেবল, কিন্তু কি হয়, মধ্যবিত্তদের জন্য সেটা একটু অসুবিধাজনক, তাতে খরচের রেটটা অনেকটা বেশি। আর সব থেকে লেটেস্ট ট্রিটমেন্ট যেটা এখন চলছে মার্কেটে, সেটা হচ্ছে যে একটা মানুষকে যে বারবার রক্ত নিতে হয়, এটাই সব থেকে বেশি অসুবিধা। তাকে বারবার হাসপাতালে যেতে হয়, প্রত্যেক সপ্তাহে তাকে রক্ত নিতে হয়, শিডিউল করতে হয়। রক্ত নেওয়ার আবার অনেক কমপ্লিকেশন আছে। তো এই যে রক্ত নেওয়ার পরিমাণটা যদি আমরা কমাতে পারি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা নতুন ধরনের ওষুধ, এটা ট্রায়াল পাস করে গেছে, এটা চলেও এসছে সব জায়গাতে, তার নাম হচ্ছে লুসপাটারসেপ্ট।
লুসপাটারসেট যদি আমরা দিই, যাদের থ্যালাসেমিয়া মেজর বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, তাদের ক্ষেত্রে রক্ত নেবার পরিমাণটা বা ফ্রিকোয়েন্সি অফ ব্লাড ট্রান্সফিউশনটা অনেক কম হয়। সেই জন্য আমি বলবো সবাই যদি সজাগ বা সচেতন থাকেন, আর্লি ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট যদি হয়, থ্যালাসেমিয়া এখন 100% কিউরেবল, এবং যাদের ক্ষেত্রে কিউরেবল নয় তাদের ক্ষেত্রেও প্রপার লাইফ তারা কাটাতে পারবে উইথ প্রপার মেডিসিনস। এবার একটু চন্দনদার কাছে আসি। যেহেতু ঝাড়গ্রাম শহরে ব্লাড ডোনেশন বা রক্ত যোদ্ধা যাই বলি সবকিছুতেই আপনার নাম সবার আগে আসে, তো সেক্ষেত্রে একটু জিজ্ঞেস করি, যেহেতু থ্যালাসেমিয়া বিষয়ে কথা হচ্ছে এবং সেক্ষেত্রে সপ্তাহের গ্যাপে বা নির্দিষ্ট সময়ের অন্তরে একটা রক্তদানের ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে রক্ত সংকট একটা বড় সমস্যা। তো আপনার কি মনে হয় যে এই রক্ত সংকটের প্রধান এবং প্রথম কারণ কি হতে পারে? প্রথম কারণ হচ্ছে গিয়ে আমাদের মধ্যে একটা অনীহা আছে আর কি, এখনো মানে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি, বা আমাদেরও দুর্বলতা আছে, আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। আরো অনেক প্রচুর সংখ্যক লোককে এগিয়ে আসতে হবে, ভলেন্টারি ভাবে এগিয়ে আসতে হবে, যাতে সবার মধ্যে এই জাগরণটা তৈরি হয়, জনজাগরণটা তৈরি হয় যে রক্ত দিতে ভয় পাবেন না, রক্ত দিলে শরীরে নিজের কোনো ক্ষতি হয় না, লাভ হয়। এই জাগরণটা যখন চলে আসবে না, যখন এবং ক্যাম্প, যখন নিয়মিত ক্যাম্প পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সব রাজনৈতিক দল যারা আছেন সবাই যখন ক্যাম্প করবেন, এতে রক্ত সংকট থাকবে না। কিন্তু এটা করতে গেলে আমাদের মানে সবাইকে জেগে উঠতে হবে। এটা কোনো নির্দিষ্ট গুটি কয়েক 10টা বা 15টা বা 20টা ক্লাব দিয়ে হবে না। এটার জন্য বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, প্রতি ঘরে রক্তটা তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি তবেই আমরা এই সংকট মেটাতে পারবো, প্রতি ঘরে যদি রক্তটা। আর যদি দেখি যে আমরা সাপোজ আমার বাড়িতে বা আমার পাশের বাড়ির কারো রক্ত লাগবে, ঠিক আছে, আমি আমার বাড়ির লোকজনকে বলছি এই তুই দিস না, ওদেরকে ফোন করলে হয়ে যাবে। নিজে নিজেকে না এগিয়ে এসে অন্যের উপর ডিপেন্ড, এই ডিপেন্ড করা যাবে না। রক্ত লাগবে এটা একটা সাধারণ ব্যাপার, একদম একদম সাধারণ কাজ, এতে ভয়ের কোনো কারণ নেই। রক্ত লাগবে, আগে আমরা চেষ্টা করে নেবো, আমাদের বাড়ির লোকজন যারা আছে তারা সবাই, আমার ভাই বোন যারা আছে সবাই এগিয়ে আসবে, আমার মামার ছেলে কাকার ছেলে যারা আছে, প্রথমে আমার আত্মীয় স্বজন দিয়ে আমাদের শুরু হবে। তারপরে যদি না পাওয়া যায় তখন পাড়া আছে, প্রতিবেশী আছে, ক্লাবে আছে, তারপরে আমরা পরপরে যাবো। কিন্তু আমরা প্রথমে কি করি, আমরা বাড়ি থেকে না শুরু করে আমরা শুরুটা করে দিই, মানে যে ওদেরকে ফোন করলে হয়তো পাওয়া যাবে, এটা নয়। পরে যেন এটা যেন হয় আর কি, যে প্রতি ঘরে যেন রক্তদাতা তৈরি হয়, এবং রক্ত লাগলে যেন প্রতি ঘরের আত্মীয় স্বজন যাতে এগিয়ে আসেন, তাহলেই এই রক্ত সংকট মেটানো সম্ভব। রক্তদান নিয়ে এখনো অনেকের মনে বেশ ভয়ভীতি কাজ করে, তো সেই ভয় নিরসনের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? অ্যাওয়ারনেস করতে হবে যারা রক্ত দেন নিয়মিত। সবাই, যদি আপনার কথাই বলি, ঠিক আছে, আমাদের তরুণদিত্য ক্লাবে একটা ক্যাম্প হচ্ছিল স্বপ্নের মেয়েবেলা গ্রুপে, ঠিক আছে, ওইখানে যে ক্যাম্পটা হচ্ছিল সেখানে কিন্তু আপনি গেছিলেন কভার করার জন্য, রক্তদান শিবিরটাই কভার করার জন্য। সেখানে আমি ছিলাম, বা আমাদের স্বপ্নীল তোমার দাদা ছিল, প্লাস কিংসুদাও ছিলেন, সুজিত ছিল, মানে পুরো যে গ্রুপ ছিল। আগে কিন্তু আপনার রক্ত দিয়ে একবারও হয়নি, না। ঠিক আছে, আপনি ভাবছিলেন দেবো কিনা, আমরা সবাই উৎসাহ ছিলাম যে রক্ত দিলে কিছু হয় না, দিন না। এবং তার দেওয়ার পর কি হয়েছিল, নিজে একজন ডোনার তৈরি হয়ে গেছে। সেই রকম রক্তদান শিবির যেখানে হবে, সেখানে যারা নতুন ডোনার, যারা ভয় পাচ্ছে, তারা একবার গিয়ে দেখুক না, সেখানে যদি পৌঁছে যায় তাহলে একটা আলাদা রকম ফিলিং কাজ করবে এবং সে এগিয়ে আসবে। আর যেটা সবাইকে বলা, যেটা বাড়ি থেকেই, আবার বলছি, বাড়ি থেকেই তৈরি করতে হবে। বাবা মাকে উৎসাহিত করতে হবে যে তোর 18 হয়ে গেছে, এবার তুই গিয়ে রক্তটা দে। কারণ এটা তো একটা সোশ্যাল কাজ, রক্তটা অন্য কোনোভাবে এখনো তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি, কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। যতদিন না হচ্ছে, তাহলে কি করতে হবে, বাড়ির লোকজনকে, জুনিয়রদেরকে উৎসাহ দিতে হবে যে রক্ত দিলে কিছু হয় না বাবু, তুই যা। এবং তাকে নিজেকেও এগিয়ে আসতে হবে। যদি আমি না রক্ত দিই, আমি আমার বাড়ির লোকজনকে কিভাবে বলবো যে তুই গিয়ে দে? মানে এটা একটা, মানে পারিবারিক ভাবেও একটা তৈরি করতে হবে, মানে ডোনার।
তুমি নিজে একজন নৃত্যশিল্পী এবং প্রশিক্ষণও দিয়ে থাকো। তো নিজের নিয়মিত রক্ত নেওয়া এবং সেই শারীরিক ক্লান্তি সমস্ত কিছু থেকে সরে এসে আবার নিজের পেশাগত ক্ষেত্রে নিজের যেভাবে কাজ করো, তো এই ক্ষেত্রে কি কোনো অসুবিধে হয় বা কোনো রকম ভাবে শারীরিক ক্লান্তি, বা অনেকের মধ্যে এই ধারণা কাজ করে যে সে হয়তো পারবে না, তো এই প্রসঙ্গে কি বলবে? এই প্রসঙ্গে আমি বলবো, দেখুন, আমি নিজে যেটা করি যে ব্লাড নিলে পরে পরের মানে সেদিনকে আমার একটু ক্লান্তি বোধ থাকে, আমি বাড়ি ফিরি। এবারে সব দিন সব বার যে সমান হয় সেটাও না, মাঝে মধ্যে আমার ব্লাড নিতে নিতে জ্বর আসে বা অ্যালার্জি হয়। এবারে বাড়ি ফিরে সেটা আমার একটা মানে এমন হয় কি সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, ক্লান্তি লাগে। কিন্তু আমি যখন ওই ক্লাসে পৌঁছাই আর আমার ওই ছোট ছোট বাচ্চাগুলো যখন আমাকে ভালোবেসে আমার কাছে আসে, আর ওরা ওরা একটা আমাকে নাম দিয়েছে, মানে এইভাবে ডাকে ম্যাডাম গো বলে, যে ম্যাডাম গো আজকে আমি একটা নতুন জামা কিনেছি বা কি, মানে ওরা সারাদিন কি করে বা সেই গল্পগুলো যখন আমাকে বলে বা আমার কাছে আমার জড়িয়ে ধরে বা বলে যে ম্যাডাম গো, একটা আবদার করে যে এইরকম বলে ম্যাডাম গো আমাকে আজকে একটা কৃষ্ণ ঠাকুরের গানে নাচ তুলিয়ে দিতে। তো সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমি ভুলেই যাই যে আগের দিন আমি ব্লাড নিয়ে এসেছি, আমার মানে আগের দিন রাতে আমার জ্বর এসেছে, এই সমস্ত কিছু ক্লান্তিবোধ আমার তৎক্ষণাৎ দূরে চলে যায়। এটা আমার একটা থেরাপি কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর এই যে মানসিকতা, এই যে আমার লড়াকু মানসিকতা, এটাই আমার তৈরি করেছেন আমার শিক্ষাগুরু রীতা রয়। কারণ আমি যখন ছোটবেলায় ওনার কাছে প্রশিক্ষণ নিতাম, তো উনি কিন্তু আমাকে এটা বলতো যে তোর আগের দিন ব্লাড নিয়ে এসেছিস, তোর খারাপ লাগছে, তুই রেস্ট নে, তোকে আলারিপুটা 3 মিনিটে করতে হবে না, তুই রেস্ট নে, দিয়ে কর, কিন্তু তুই পুরোটা কমপ্লিট করে তারপর বাড়ি যা। এবারে বাকিরা নাচ করতো 1 ঘন্টা ধরে, আমি হয়তো বসতাম রেস্ট নিতাম, কিন্তু উনি কিন্তু বাকি বাচ্চাদের থেকে কিন্তু আমাকে কখনো আলাদা করেনি। যেটা আমাকে খুব মনে জোর দিয়েছে বা এটা সাহস দিয়েছে যে আমি বাকিদের মতনই, এমনকি তাই সেই সেই থেকে আমার নাচ নিয়ে পথ চলা শুরু। বাবা মা তাদেরকে কিভাবে তোমার এই লড়াইয়ে পাশে পেয়েছো? ছোটর থেকে আমি যখন আমার 6 মাস বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে, তো তখন তো আমি তো জানতাম না যে আমার ব্লাড দিতে হয় বা এইসব ব্যাপারে, এই কঠিন কঠিন নাম, ফেরিটিন, হিমোগ্লোবিন, তখন আমি এসব কিছুই জানতাম না। আমার খুব ভয় লাগতো। আর হসপিটালে আমি যখন সিস্টাররা আমাকে চ্যানেল করতো বা করতে আসতো, আমি তখন ভয় পেতাম। আর মা বলতো কি যে দেখ, এবারে তোর চ্যানেল হয়ে গেছে, মশারিটা টাঙিয়ে দিচ্ছে আর কেউ আসবে না। তো এই যে মায়ের যে একটা ভালোবাসার যে একটা আমাকে প্রাচীরে এতদিন ধরে আগলে রাখা, এটা আমার আমার কাছে, আমি সত্যি কথা বলতে ভীষণভাবে আমি জোর পাই। আমাকে কখনোই আমার বাবা কি মা মানে বুঝতে দেয়নি আমি বাকি বাচ্চাদের থেকে আলাদা। যখন যেটা করতে চেয়েছি, ওনারা সামনে দুহাত তুলে আমাকে বলেছে যে হ্যাঁ তুই এটা কর, তুই পারবি। কখনো আমার মনোবলটা ভেঙে দেয়নি যে না, কালকে ব্লাড নিয়ে এসেছিস, পরের দিন নাচের ক্লাসে যেতে হবে না, বা এই রোদে তুই বেরোবি না, বা এত রাত করে তুই বাড়ি ফিরবি না। এটা এটা আমাকে কিন্তু আমার বাবা মায়েরা কিন্তু কোনোদিন আমার কোনো কাজে বাধা দেয়নি। কেননা আমি আমি নাচের পাশাপাশি আমি একজন সোশ্যাল ওয়ার্কার। তো এই সোশ্যাল ওয়ার্কের কাজেরতে আমাকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন যে রোদ ঝড় জল, বিভিন্ন এতে আমাকে অনেক রকম পরিশ্রম করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমার বাবা মা কোনোদিন সেটা আটকায়নি। আর এই যে সুস্থ থাকছি, এই যে প্রত্যেক 15 দিনে ব্লাড নিয়ে বা সুস্থভাবে বাড়ি ফিরছি, তারপরে আমি আমার নাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারছি, এই যে এত সুন্দর পৃথিবীটাতে এখনো অবধি আমি আহ রয়েছি, সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার বাবা মা, পাশাপাশি আমার বাড়ির লোক সবাই আমাকে ভালোবেসে আমাকে আগলে রেখেছে বলি আজ আমি একটা সাহস পাচ্ছি যে হ্যাঁ আমি পারবো এগিয়ে যেতে। এটাই। এই যে থ্যালাসেমিয়া, সেটা নিয়ে গ্রামাঞ্চলে এখনো এক শ্রেণীর মানুষের মনে কিন্তু বেশ কিছু কুসংস্কার কাজ করে। তো সেই কুসংস্কারের অন্ধকার নিরসনে চিকিৎসকদের কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, অবশ্যই চিকিৎসকদের তো এটা একটা ভূমিকা আছেই, তার সাথে যারা আমরা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যারা সমাজসেবক, তাদেরকেও এগিয়ে আসতে হবে। মেন যে চিন্তা সেটা হচ্ছে যে যে কোনো
রোগ যখনই কেউ, বিশেষ করে গ্রামাঞ্চলে কি হয়, আমাদের মেন সমস্যা অর্থনীতি। তো যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে যদি কোনো একটা বড় রোগ যখন ধরা পড়ে, ছোটদের বাচ্চাদের বিশেষ করে, যে আমার বাচ্চার থ্যালাসেমিয়া আছে বা এই একটা ব্লাড ডিসঅর্ডার আছে, তখন কি হয় তাদের মনের মধ্যে প্রথমেই আসে যে চিকিৎসা করতে হবে, একে রক্ত দিতে হবে, বা এই যে জিনিসগুলোতে সারা জীবন ধরে আমার একটা খরচ চলতে থাকবে। সেখান থেকে প্রথমে একটা মানসিক হতাশা বাবা মায়ের মধ্যে আসে, এবং দ্বিতীয়ত সেই বাচ্চাকে মানুষ করতে পারবো কিনা, মেয়ে হলে তার বিয়ে দিতে পারবো কিনা, গ্রামের দিকে প্রথমে এই চিন্তাগুলো চলে আসে। তো আমি প্রথমেই বলবো, যেহেতু এখন সব দিক থেকেই চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার যে ডিটেকশন অফ ডিজিজ, এগুলো যেহেতু এতটাই উন্নত হয়েছে, তাই বাবা মাকে বলবো যে আপনারা যতজন বিশেষ করে এই ধরনের রোগ দেখতে পাবেন, তারা সরকারিভাবে যে কোনো সরকারি নিয়ারেস্ট মেডিকেল কলেজ যেগুলো আছে তাতে এইচপিএলসি টেস্টটা হয়, সেখানে একটা টাকাও খরচা হয় না। তো ইনিশিয়াল ডিটেকশনও হয়ে যায়। ইভেন ব্লাড ট্রান্সফিউশন প্রত্যেকটা মেডিকেল কলেজে এখন ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, এখন তো মেডিকেল কলেজের সংখ্যাও বেড়েছে। সেখানে সে যে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড ট্রান্সফিউশন, সম্পূর্ণ বিনামূল্যে আয়রন চিলেশন থেরাপি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা সারা জীবন অবধি দেওয়া হয় বডি ওয়েট দেখে। তাদের সমস্ত ধরনের সহায়তা, মানে চিকিৎসা পদ্ধতিতে কোনো পয়সা খরচা হয় না, এটা সমস্ত সবাইকে বুঝতে হবে। এবং যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিতে হবে যে আমি যদি সরকারি হাসপাতালে বা মেডিকেল কলেজে পৌঁছোই, আমার ছেলের চিকিৎসা হবে, এবং টাইমলি যদি আমি পৌঁছোই, আমার স্প্লিনেক্টমিও হয়ে যাবে, যেটা সার্জারি ডিপার্টমেন্ট থাকে তারা স্প্লিনটাও বাদ দিয়ে দেয়। তাই সেই জায়গাটা থেকে মন থেকে দূর করতে হবে যে খরচের কোনো অসুবিধা নেই, কোনো কমপ্লিকেশনেরও অসুবিধা নেই। আপনারা সবাই, যদি এই রোগ কারো ডায়াগনোসিস হয়, তাহলে সবাই এগিয়ে আসুন, এবং যাতে আমরা সবাইকে নিয়ে ঠিক করে এগিয়ে চলতে পারি সেটাই দেখতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে স্যার তো বেশ কিছু পরিষেবার কথা বললেন, তো তাদের ক্ষেত্রে একটা নিয়মিত রক্তের ব্যাপার তো রয়েছে। তো সেই নিয়মিত রক্তের যোগান অব্যাহত রাখার জন্য বিশেষ ধরনের কি কোনো রোড ম্যাপ রয়েছে? রোডম্যাপ বলতে গেলে ক্যাম্প, থ্যালাসেমিয়া যারা পেশেন্ট হয় তারা নিয়মিত ব্লাড সেন্টারে এসে রক্ত গ্রহণ করে থাকে, তাদের সঙ্গে ব্লাড ব্যাংকের একটা সুসম্পর্ক হয়ে থাকে, ঠিক আছে। এবং প্রথমে এলে ব্লাড ব্যাংকও তাদের প্রথমে ব্লাডটা দেন আর কি, ব্লাড ব্যাংক থেকে প্রথমে ওদেরকেই ফার্স্ট প্রেফারেন্স দেওয়াও হয়। যেদিন ক্যাম্প থাকে ওরা জেনে যায় কবে কবে ক্যাম্প আছে। সাপোজ কাল ক্যাম্প আছে, তাহলে ওদের ব্লাড ব্যাংক থেকে বলে দেয় যে আগামীকাল আসুন, তাহলে হতে পারে। ওরা ওইভাবেই আসে এবং ওইভাবেই ব্লাড সেন্টার থেকে ওরা রক্ত পেয়ে থাকে। এরপরে আবারও সেই একই জায়গায় আসবো, যদি আমরা ক্যাম্প না করি, আমরা যদি যারা বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারা যদি আমরা ক্যাম্প না করি, তাহলে এটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। কারণ আমাদের ঝাড়গ্রামে যদি দেখি, আমরা দেখবো প্রায় অ্যাবাভ 300 থ্যালাসেমিয়া পেশেন্ট ব্লাড নেয়। তাহলে যদি আমরা ক্যাম্প না করি, তাহলে রক্ত ব্লাড সেন্টারে জমা থাকবে না। আর যদি ব্লাড সেন্টারে রক্ত জমা থাকে, তাহলে কি হবে, টাইম মতো থ্যালাসেমিয়া শুধু নয়, কোনো পেশেন্টই রক্ত পাবে না। তাই বারবার বলছি, রক্তদান শিবির অ্যারেঞ্জ আমাদের করতেই হবে, যে কোনোভাবেই করতে হবে, এবং সবাইকে, সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, প্রতি বাড়ির থেকে রক্তদান তৈরি করতে হবে। বারবার ওই জন্যই এই একটাই কথা বলছি, যদি না হয় তাহলে শুধু থ্যালাসেমিয়া নয়, আমাদের হসপিটাল থেকে প্রতি মাসে যদি দেখি আমরা প্রায় 1500 রক্ত যোগান দিতে হয় একটা হসপিটাল, ঠিক আছে। যদি 1500 রক্ত যোগান দিতে হয়, তাহলে কতগুলো ক্যাম্প করতে হবে, প্রায় 20-25টা ক্যাম্প করতে হবে। কিন্তু সেখানে ক্যাম্প হচ্ছে 10টা, 12টা, 15টা। তাই সকল স্তরে, সব স্তরের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে। শুধু এগিয়ে এলে হবে না, রক্তদান করতে হবে, তবেই আমরা সাফল্য লাভ করতে পারবো। এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, তো সেক্ষেত্রে এই রক্তদান কর্মসূচি সংক্রান্ত সচেতনতা প্রসারের ক্ষেত্রে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াকে আপনারা কিভাবে ব্যবহার করেন? আমরা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, বিভিন্ন অ্যাওয়ারনেস যেসব লেখা থাকে সেগুলো আমরা ডিজিটাল মিডিয়াতে পোস্ট করে থাকি। এছাড়াও আমরা রক্তদান শিবির হলে যারা রক্ত দিচ্ছেন, যারা ডোনার, তাদের আমরা বিভিন্ন বক্তব্য নিয়ে থাকি। এবং যখন বক্তব্য নিই তারা কিন্তু হাসতে হাসতে, কারণ রক্ত যখন দেওয়া শুরু হয়ে যায় তখন কিন্তু কোনো চিন্তাই থাকে না এবং খুব আনন্দ লাগে। এবং যারা ডোনার, সেই ডোনার যারা থাকেন তারা ফিল করেন, এবং তাদের যে ফিলিংটা ওরা যখন বলেন সোশ্যাল মিডিয়াতে, তখন সেটা যারা নতুন আছে তারা দেখে যাতে উৎসাহিত হয়
সেটাও আমরা মানে সোশ্যাল মিডিয়া দিই, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন একমাত্র মাধ্যম খুব সহজে প্রতি মানুষের কাছে আমরা যাতে পৌঁছাতে পারি, তাই এটা আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করে থাকি। নৃত্য শিক্ষিকা হিসেবে তোমার যেরকম দায়িত্ব রয়েছে তোমার ছোট ছোট ছাত্রীদের প্রতি, তেমনি তুমি সামাজিক নানান কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তো যখনই মানুষকে নিয়ে কাজ করতে যাও নিশ্চয়ই নানান রকম অভিজ্ঞতা হয়, তো সেই অভিজ্ঞতার ঝুলি থেকে যদি কিছু ভাগ করে নাও। আমি সামাজিক দিক দিয়ে আমার প্রথম কাজ ছিল এই থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসটাই আমার প্রথম কাজ। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন বাবা মায়েদেরকে ফোন করি, যোগাযোগ করি। তো তখন আমি নিজে বুঝতে পারি যে আমি আমার জায়গায় কিরম আছি আর বাকিদের লড়াইটা কিরকম ভাগ করি। তো সেই ক্ষেত্রে আমি আবার ভাবি যে না, এটা নিয়ে আর চুপচাপ থাকা সম্ভব না। আমি যেটুকু জানি সেটুকু সবার কাছে পৌঁছে দেওয়াটাই আমার মূল মন্ত্র। তো বিভিন্ন আমার কাজ ছিল কি, বাবা মায়েদেরকে আমি ওখানে ইনভাইট করি, বাবা মারা আসে ওই অনুষ্ঠানে। এমনকি ওনাদের বিভিন্ন যে বাচ্চাকে সুস্থ রাখতে গেলে বা এই যে ব্লাড সংকটের সময় তার ওনাদের যে আহ, মানসিক অবস্থা, এই সমস্ত দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। এবারে একদিন আমি এরকমই একটা বাবা মাকে ফোন করি। তো উনি বলেন যে, আমি জিজ্ঞাসা করি যে ওনার বাচ্চা মানে কি কি করে। তো বলেন যে ক্লাসে স্কুলে যায়, আর আমি বললাম যে পাশাপাশি আর কি করে যদি বলে থাকেন তাহলে ভালো হয়, না আঁকা নাচ সমস্ত রকমই আমাদের ওই প্রোগ্রামে থাকবে। তো বলে যে হ্যাঁ, ও নাচ করতে ইচ্ছে করে কিন্তু আমরা বারণ করি। বললাম কেন? না ওই চ্যানেল করতে হয়, তো ওই ছুঁচ ফোটানো হাত টাত ব্যথা হবে, তাই নাচ করতে আমি দিই না। তৎক্ষণাৎ আমার শুনে মনে হলো যে যে এটা আমি তো নিজে একজন নাচ শিখি। আমি তখন আমার কথাটা বলি যে কেন একটা ছুঁচ কখনোই আমার জীবনের বাধা হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, একটা ছুঁচ আমাকে আমার রাস্তাটা ক্লিয়ার করতে পারে, আমার জীবনে সফলতার দিকটা পরিষ্কার করতে পারে, কিন্তু একটা ছুঁচ কখনো আমার বাধা হতে পারে না। নাচের সাথে ওই 15 দিনে একবারও কি মাসে একবার ওই ছুঁচ ফোটানো কখনোই মানে এটা সম্পূর্ণ আলাদা দিক। বাবা মায়েদের এই যে ভীতি যে ও নাচ করলে হয়তো শরীর খারাপ করবে বা বাকিদের সাথে মিশতে থাকো, আলাদা থাকুক, এই যে ব্যাপারগুলো, এটা কি হয় কি পেশেন্টের ওপরে কিন্তু প্রভাব ফেলে। ওই বাচ্চাটা তখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু ও যখন বড় হবে এবং তার চারিপাশে সবাইকে দেখবে, বা এমনও হতে পারে যে ও ব্লাড নেয় এমন যে আরেকটা থ্যালাসেমিয়া পেশেন্টের যে সুস্থ আছে, স্বাভাবিক জীবন যাপন করছে, তার সাথে যদি তার পরিচয়, তখন তো তার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে আমি কেন করতে পারছি না। একদম। তো সেই কারণে আমার মানে ভাবনা চিন্তা কি যে না, এই এই যে বাচ্চাকে, হ্যাঁ মা বাবারা আগলে রাখছেন বলেই আজ আমরা সুস্থ থাকতে পারছি, কিন্তু সেই আগলানোটা সেই রকম ভাবে হওয়া উচিত যাতে তার মানে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার কোনো বাধা না আসতে পারে। মানে তার জীবনের যে স্বাভাবিক গতি, তার ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়া অবশ্যই, সেটা যেন তার মধ্যে বাধা না হয়ে আসতে পারে। আর একটা কথা আমি বাবা মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, যেটা হচ্ছে এখনো অনেক বাবা মায়েরা ভাবে যে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি স্কুলে কলেজে আমি জানাবো না। এবারে এখানে একটা প্রবলেম কি কাজ করে, ঠিক আছে আপনি নাই সবাইকে নাই বা জানাবেন, আপনি স্কুলের শিক্ষক শিক্ষিকা বা তার কাছের কিছু ক্লোজ ফ্রেন্ড, বাট এনাদেরকে অবশ্যই জানিয়ে রাখুন। কারণ যখন এই ছোট বাচ্চা স্কুলের মধ্যে যদি তার কখনো শরীর খারাপ করে, স্কুল শিক্ষক শিক্ষিকারা তো ওনারা তো বুঝতে পারবেন না। তা কাজেই তখন যদি ভুল কিছু ট্রিটমেন্ট, ওনারা প্রাইমারি ট্রিটমেন্টে যদি কখনো কিছু ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু লাইফ রিস্ক হতে পারে। এটা ভাববেন না যে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট মানে বাকি বন্ধুরা ওর সাথে মিশবে না। এটা এই ভাবনা চিন্তাটা কিন্তু দুর্বল। এখনো এই ভাবনা চিন্তাটা আছে, এখনো এই ভয়টা আছে যে না আমি স্কুলে বা কলেজে বা আশেপাশে আমি বলবো না আমার বাচ্চা কি করে। এখনো আমাদের মতন বা আমার থেকে আরো মানে বড় যে দাদা দিদিরা আছে তাদেরকেই দেখছি যে প্রকাশ করতে চায় না। কেন? আমি থ্যালাসেমিয়া এটা তো আমার, আমি কেন বলবো না? মানে ঠিক আছে,
আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি ব্লাড নিচ্ছি, এটা 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 আমার দোষ নয়। আমি কেন বলবো না? বলাটা উচিত আমার কাজের জায়গায়, বিভিন্ন কে আমার বলে রাখাটা উচিত, যাতে করে বাচ্চাটার কোনো লাইফ রিস্ক না হতে পারে আর কি। নিজের ব্যক্তিগত জীবনে লড়াই এবং তোমার যারা সহযোদ্ধা রয়েছেন তাদের জন্য লড়াই, তো এই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, আর কি করতে চাও তাদের জন্য? আমি রিসেন্ট একটা ব্লাড ক্যাম্প করেছিলাম, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্টরা, মানে ব্লাড ক্রাইসিস যেটা কি, যেটা একমাত্র আমি সব থেকে মানে ভালো করে বুঝতে পারবে থ্যালাসেমিয়া পেশেন্টের মা বাবারা। ক্রাইসিসের সময় ব্লাড চাওয়া বা ডোনার জোগাড় করা, এটা আমি দেখছি আমার বাচ্চাটা ঢুকছে, শরীর খারাপ, অথচ আমি তার জন্য 1 প্যাকেট ব্লাড জোগাড় করতে পারছি না। কোভিডের সময় আমি আমার বাবাকে দেখেছি কিভাবে ফোনে সবাইকে বলছে যে এত তারিখ ওর ব্লাড ট্রান্সফিউশন আছে, ব্লাড দেবেন, এরকম। আর চন্দনদা যেটা বললো ব্লাড ক্যাম্প, অবশ্যই সবাই এগিয়ে আসুন, শুধু থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে নয়, আরো গর্ভবতী মা, অ্যাক্সিডেন্ট কেস, আরো বিভিন্ন, যেমন ক্যান্সার পেশেন্টদের বিভিন্ন অসুস্থতাতে ব্লাড দরকার। আর সব থেকে বড় কথা, এখানে একটা জিনিস আমি বলতে চাই, এমনকি বারবার বলে এসেছি, যে ব্লাড ডোনাররা হচ্ছে ভগবান তুল্য। আপনার শরীরের একটা ব্লাড, 1 প্যাকেট ব্লাড, 1 ফোঁটা ব্লাড একজনের জীবন বাঁচাচ্ছে, এর থেকে বড় ধর্ম আর কি হতে পারে? তাই কাজেই যে এই যে অনিচ্ছা ব্লাড না দেওয়া যায়, ঠিক আছে, ও আমাকে দেখছে যে ব্লাড ক্রাইসিসের সময় আমি কিভাবে দৌড়াচ্ছি, একে ফোন করছি, তাকে ফোন করছি। আমি ফেসবুকে দেখলাম, সোশ্যাল মিডিয়া দেখলাম যে এত তারিখ এই ইয়েতে ব্লাড ক্যাম্প চলছে, অনেকে আগিয়ে আসেন, আবার অনেকে কি হয় একটা লাইক দেন, করে দেন। এই যে ব্যাপারটা, এই সবাইকে আগিয়ে আসতে হবে, সবাই আগিয়ে আসুন, সবাই এগিয়ে এলে পরে আমরা বাঁচবো আপনাদের জন্য, কারণ মানুষ মানুষের জন্য। আপনারা আছেন বলে কিন্তু আজ এই যে আমি এই যে কালকে ব্লাড নিতে যাব, কালকেই আমার ব্লাড ট্রান্সফিউশন ডে, কাল আমি ব্লাড নিতে যাব, আমি কোন ভরসা যাবো যে আমার ব্লাডটা কেউ না কেউ, কোনো না কোনো রক্তদাতা তো দান আমি কালকে নিতে যাব। তো ওই ব্লাডটা আমি নিয়ে পরের দিন আমার ক্লাস থাকবে, পরের দিন বা আমি কোথাও বেরিয়ে যাব, কোন এনার্জিতে? আপনাদের আশীর্বাদ, আপনাদের দানের জন্যই আমরা এত দূর ছুটতে পারছি। চিকিৎসা তো আছেই, বাবা মায়েরাও পাশে আছে, কিন্তু সব থেকে বড় কথা, যদি রক্তদাতাদের রক্তদানটাই যদি না থাকে, তাহলে বাবা মায়েরা কি করে লড়াই করবে? মেন অস্ত্র কিন্তু ব্লাড ক্যাম্প, মেন অস্ত্র কিন্তু আপনাদের ওই 1 ফোঁটা রক্ত। আপনারাও সেই মানে ছুঁচ ফোটার যন্ত্রণা সহ্য করেন, আমরাও কিন্তু সহ্য করি, আর আপনাদের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি। তাই আপনারা বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্প হচ্ছে, সমস্ত জায়গাতে বলবো যে ব্লাড ক্যাম্প করুন আর সবাই এগিয়ে আসুন। এবারে বলি যে ফিউচারে আমি আমার যে সহযোদ্ধারা আছে, আমার ভাই বোনেরা, তাদের জন্য আমি এটুকুই বলবো যে অসুস্থতা কিন্তু তোমার জীবনের বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমি যতদূর চেষ্টা করব, আমি আমার মধ্যে দিয়ে আমি দেখাবো যে ব্লাড নিচ্ছি, ছুঁচ ফোটানোর যন্ত্র নিচ্ছি, ওষুধ নিচ্ছি, ঠিক আছে, ওটা আমি একদিন ব্লাড নিচ্ছি, কিন্তু বাকি 14টা দিন কিন্তু আমি সাধারণ একজন মানুষ, আর 5টা মানুষের মতনই আমি কিন্তু সাধারণ মানুষ। আমি আমার যেটুকু পারবো আমি ব্লাড ক্যাম্প করার চেষ্টা করব, আর আমি যেভাবে এই ব্লাড নিয়ে এই অসুস্থতাকে কাছে রেখে, এটাকে তো আমি ভুলতে পারবো না, বা আমি এটা অস্বীকার করতে পারবো না যে আমি যতই আমি সাহসিকতা দেখাই, যতই আমি দৌড়োদৌড়ি করি, আমাকে দিন শেষে মনে রাখতে হবে আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। হ্যাঁ, কিন্তু আমি এই বার্তাই আমার সেই ভাই বোনদেরকে দেব যে দিন শেষে আমার পরিচয় কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়,
আমি ভুলতে পারবো না, কিন্তু কিন্তু আমি আমি এইটুকু বলবো যে দিন শেষে এটা আমার জীবনের প্রধান কারণ হতে পারে না। আমি এগিয়ে যাব, আর আমি চাইলে আমি সবকিছুই করতে পারি। ব্লাড নেওয়াটা আমার কিন্তু প্রধান কাজ নয়। আমি যতটুকু পারি, আমি ভালো নাচ শিখি, আমি ভালো আঁকা শিখি, ভালো পড়াশোনা করি, যেটুকুই পারি আমি সেইটুকু নিয়েই আমি আগাবো। ঠিক আছে, আমার সাকসেস তাড়াতাড়ি হচ্ছে না, আমার ধীরে ধীরে হবে, কিন্তু আমি আমার গন্তব্যস্থলে ঠিক পৌঁছে তো যেতে পারবো। তো এটাই আমি মানে আমার সামাজিক কাজ দিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি আমার সহ যোদ্ধাদেরকে এই বার্তা দিয়ে যাব, মা মা বাবাদেরকে এই বার্তা দিয়ে যাব। আর যতটা আমার দ্বারা সম্ভব, যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি যতটা সম্ভব চাইবো যে সঠিক তারা থ্যালাসেমিয়া জানুক। থ্যালাসেমিয়া নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছে আছে, যেমন সচেতনতা বার্তা পৌঁছানো, আর ব্লাড ক্যাম্প তো আছেই। আর এই ব্লাড ক্যাম্পে আমি সবসময় দুই দাদাকে আমি সবসময় কাছে পেয়েছি। একজন হচ্ছে আমাদের কাছেই আছে, আমার প্রিয় দাদা চন্দন দা, আর মিন্ময় দা। আমি একা কখনোই কিছু করতে পারতাম না বা করতে পারবো না, এই দাদাদের ছাড়া আমি কিছু ভাবতেও পারবো না। আর আমার যারা সহযোদ্ধারা আছে, আমার ভাই বোনেরা, আমি এই যে ব্লাড নেওয়া, তার সাথে নাচ করা, তার সাথে পাশাপাশি সবাইকে নিয়ে আনন্দে যেভাবে মেতে থাকি, এই যে জীবনটাকে যেভাবে আমি আনন্দের, হ্যাঁ দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তো যেভাবে আমি নিজে আনন্দে সমস্ত কিছু দুঃখ সরিয়ে যেভাবে আনন্দে আমি কাটাই, আমি আমার ভাই বোনেদের কাছে সেই বার্তা পৌঁছাবো। এমনকি তাদের কাছে আমি যাব বিভিন্ন আহ, আহ, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, আঁকার মাধ্যমে, খেলার মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে তা আনন্দ দেওয়ার চেষ্টা করব, তাদের সাথে খেলাধুলো করব। তাদের, যেহেতু আমি নিজে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, এমনকি তারা তো সব জায়গায় সমানভাবে মিশতে পারে না, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। ছোটবেলায় যখন আমি ছিলাম, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো এই যে ভাবনা চিন্তা বা এই যে সমাজ থেকে দূরে থাকা বা বন্ধুদের থেকে দূরে থাকা, এটা যাতে আর বাকি পাঁচজনকে না মানে ফেস করতে হয়, তো সেটা আমি লক্ষ্য রাখবো। আর তাদের কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনা আমার রয়েছে। বাকি সবটাই আপনাদের আশীর্বাদ। তরুণ প্রজন্মের মধ্যে এই রক্তদান নিয়ে উৎসাহ, সেটা কতটা দেখছেন, বা তারা রক্তদানে কতটা এগিয়ে আসছে? তরুণ প্রজন্ম মানে 18 থেকেই শুরু হচ্ছে রক্তদান দেওয়ার সময়। তাদের তো উৎসাহ আছেই, কিন্তু তাদের উৎসাহ থাকলে হবে না, তার বাবা মাকে, তার পরিবারের লোককে উৎসাহটা দিতে হবে। তার মা যদি বা তার বাবা যদি তার ছেলেকে বা তার মেয়েকে প্রথমেই বলে যে বাবু তুই দিবি না রে, তাহলে সেই উৎসাহটাই ঘাটতি হয়ে যাচ্ছে। তাই নতুন প্রজন্ম অবশ্যই তাদেরকে আমরা যেমন শেখাবো সেভাবেই শিখবে। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং বাড়ি থেকেই এই শিক্ষাটা আমাদের দিতে হবে, বাড়িতে দিতে হবে। যেখানে তারা স্কুলে যাচ্ছে, মাস্টারমশাইরা তাদের বলবেন যে তোরা এবার 18 দিয়ে রক্ত দে, পাড়ার দাদারা দিদিরা মানে সবাই। এটা রক্তদান যদি আমরা কাউকে শেখাতে হয়, এটা সবসময় তার মধ্যে একটা কাউন্সিলিং দরকার আছে, তবেই এটা সম্ভব যে তোরা রক্তদানে এগিয়ে তোদের কিছু হবে না। কারণ রক্তদান হলে তোর রক্তে একটা মুমূর্ষু রোগী বাঁচবে, একটা থ্যালাসেমিয়া পেশেন্ট ব্লাড পাবে। আমরা দেখে নয় যে আমি ও আমাকে বলেছে ওর রক্ত দেবো, তা নয়। আমি 54 টাইমস অলরেডি ব্লাড দিয়ে দিয়েছি, আমি এখনো দেখিনি আমার রক্ত কে পেয়েছে, যারা চেষ্টা করিনি। কারণ আমি স্বেচ্ছায় দিয়েছি। শুধু আমি নয়, আমার মতো লাখো লাখো লোক, কোটি কোটি লোক, মানে যারা ব্লাড ডোনেট করে, তারা কিন্তু না দেখেই এগিয়ে আসে, এবং এটাই এগিয়ে আসা উচিত। কারণ কে ওখানে আমাকে ডাকবে তার জন্য আমি বসে থাকবো তা নয়। কারণ আমি যদি রক্তটা দিই, আমরা যে কারণেই দিই না কেন, আমরা কাউকে বাঁচানোর জন্য দিচ্ছি। তাই আমরা আমাদের 3 মাস সময় হয়ে গেলে অবশ্যই যারা দিতে পারবেন ছেলেরা রক্তদানে এগিয়ে আসুন, মেয়েরা 4 মাস হয়ে গেলে রক্তদানে এগিয়ে আসুন। যারা 3 মাস বা 4 মাস পারছেন না, তারা যতবার পারবেন দিন, একবার দিন, দুবার দিন, কিন্তু এই একটা ভালো কাজে সবাই এগিয়ে আসুন। রক্ত সংকট সম্পূর্ণ নির্মূল করতে
একজন রক্ত যোদ্ধা হিসেবে এবং এই অরণ্য শহরের ব্লাড ম্যান হিসেবে আপনার ভবিষ্যতে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা রয়েছে? নিজে তো যতদিন পারো রক্তদান করে যাব, সবাইকে উৎসাহ দিয়ে যাবো যাতে রক্তদানে এগিয়ে আসে। শুধু রক্তদানে এগিয়ে আসার জন্য বলবো না যে সাপোজ আপনাকে বলবো না আপনি রক্তদান করুন, আপনাকে বলবো আপনি অর্গানাইজার হন, আপনি নিজে অর্গানাইজ করুন একটা ক্যাম্প। যেমন তানিয়ার সঙ্গে দেখা হয়েছিল, তানিয়াকেও বলেছিলাম, তানিয়া নিজের থেকেও ক্যাম্প অর্গানাইজ করেছে ওর বন্ধু বান্ধব দিয়ে। ঠিক আপনি চাইলে আপনিও একটা অর্গানাইজার হতে পারেন। আপনি আপনার সার্কেলে যারা আছেন, যারা বন্ধু বান্ধব, যারা আপনার টিচার, নিজস্ব সবারই একটা সার্কেল আছে, সবাই নিজস্ব সার্কেলে করুক না, ক্ষতি তো কিছু নেই। ব্লাড ডোনেট করার জন্য যে আমাকে বিরাট কিছু করতে হবে, হল ঘর চাই, কোথায় করব কি ব্যাপার তা নয়। আমরা 10 জন, সাপোজ আমার গ্রুপে 30 জন নেই, আমরা 10 জন আছি, আমরা বন্ধু বান্ধবরা 10 জন আছি, আমরা গিয়ে কোনো একটা বিশেষ দিনে, কারো জন্মদিন উপলক্ষে বা কোনো একটা বিশেষ দিনে আমরা ব্লাড সেন্টারে গিয়েও ডাইরেক্ট হসপিটালে চলে যাবো। ব্লাড সেন্টারে গিয়ে আমরা বলবো আমরা 10 জন আজকে রক্তদান করবো, আমরা 5 জন আজকে করবো, করে রক্তদান একটা উৎসবের মতো হোক না। আর ক্যাম্প সমস্ত একটাই বলবো, যেটা বলে আসি অর্গানাইজার হিসেবেও বলি, প্লাস ব্যক্তিগতভাবেও বলি, সবাই রক্তদানে এগিয়ে আসুন, প্রতি ঘরে রক্তদাতা তৈরি করুন এবং সবাই ক্যাম্প করুন, পাড়ায় পাড়ায়, সোসাইটি, সংগঠন, যে যেখানে আছেন, বিভিন্ন স্কুলে যারা টিচার আছেন তারা ক্যাম্প করুন, এক্স স্টুডেন্টদের নিয়ে করুন, কলেজে করুন। যেমন কালকে একটা ইউনিভার্সিটিতে হলো, সুন্দর ক্যাম্প হয়েছে 73। এইভাবে আমাদের সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। কারণ একটা থ্যালাসেমিয়া, আজকে যেহেতু আমরা থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা হচ্ছে ম্যাক্সিমামটাই, তাই বলবো একটা থ্যালাসেমিয়া বাচ্চা, সে তার মাসে 1বার, কারো 2বার, কারো 3বারও লাগছে, কারো 4বারও হয়তো লাগছে। সে কার কাছে কতবার যাবে তার বাবা মা, এই জিনিসটা দিয়ে আমরা না ফিল করি। আমরাও তো মানুষ হয়ে এসছি, কিছু করি না, আমরা সব কাজ যে সঠিক করি তা নয়, আমরা সারাদিনে অনেক ভুল কাজও করে থাকি, একটা তো ভালো কাজ করি না, মানুষের পাশে থাকি না রক্ত দিয়ে। কারণ রক্ত দিলে যাকে দেবো তার শুধু যে লাভ হচ্ছে তা নয়, আমাদের নিজেদেরও লাভ হয়। তাই আমরা এই ভালো কাজটা সবাই হাসি মুখে করতেই পারি। সবাইকে বলবো আপনারা রক্ত দান করুন, ক্যাম্প যে যার এলাকাতে ক্যাম্প করুন, এবং পাশাপাশি যে ক্যাম্পগুলো হচ্ছে সব ক্যাম্পকে আমরা আমাদের নিজের ক্যাম্প ভেবে যে কোনো ক্যাম্পে আমরা রক্তদান করি। যদি সেখানে না পারি, আমরা নির্দিষ্ট সময়ে, যেদিন আমাদের সময় থাকবে সেদিন আমরা ব্লাড ব্যাংকে গিয়েও ডাইরেক্ট আমরা বলবো যে আজকে রক্তদান করবো, দিয়ে দিতে পারি। আর একটা কথা বলে নি, যেহেতু আজ থ্যালাসেমিয়া ডে, এই থ্যালাসেমিয়াতে আর কোনো পেশেন্ট না তৈরি হয়, এর জন্য বিয়ের আগে অবশ্যই যে টেস্ট, সেই টেস্টটা করা উচিত। যদি আপনারা বাহক নির্ণয় শিবির করতে চান, আপনারা ডাইরেক্ট ঝাড়গ্রামে যে স্বাস্থ্য দপ্তর আছে, স্বাস্থ্য দপ্তরেও যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গেও, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম, আমরা দীর্ঘদিন ধরে এই টেস্ট করে এসেছি, অনেক জায়গায় আমরা করেছি। অবশ্য আমরা করলেও কার মাধ্যমে করব, সেই সরকারি হসপিটালের মাধ্যমে করব। আমরা একটা মাধ্যম হিসেবে জাস্ট কাজ করি, এর বাইরে কিছু নয়। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্টও আপনারা ঝাড়গ্রাম জেলা যে স্বাস্থ্য দপ্তর আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে শিবিরগুলো হোক, সবাই যাতে বুঝতে পারে তাদের মধ্যে কেরিয়ার আছে কিনা। যদি কেরিয়ার থাকে তাহলে তারা বিয়ের সময় সেইভাবে ভাবনা চিন্তা করে বিয়ে করবে, যাতে তাদের পরবর্তী সমস্যা না হয়। তাই যদি শিবিরও করতে চান, রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে যদি শিবিরও করতে চান, থ্যালাসেমিয়া শিবির, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট আপনারা জেলা স্বাস্থ্য যে দপ্তর আছে সেখানেও যোগাযোগ করুন। আমি চন্দনদার কথা রেস দিয়ে আমি একটা কথা বলতে চাই। এই যে এইচপিএলসি টেস্ট বা কেরিয়ার টেস্ট, এটা যদি বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে, আমাদের তো ব্লাড গ্রুপ লাগেই, অনেক স্কুল ব্লাড গ্রুপ জিজ্ঞাসা করে যে ব্লাড গ্রুপ কি। তো সেই ক্ষেত্রে আমি সেই সময় যদি এইচপিএলসি টেস্টটা করিয়ে নিই বাচ্চার, একটা কাজে আমার দুটো কাজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে থ্যালাসেমিয়াটা রুখে দেওয়া সম্ভব। এটা এমন একটা রোগ যেটা আমাদের হাতে কন্ট্রোলে থাকে, আমরা চাইলে কিন্তু এটা পৃথিবী থেকে একেবারে নির্মূল করে দিতে পারি। কেরিয়ারের মধ্যে অনেকের ভুলভ্রান্তি ধারণা আছে, যেটা
ভাবে যে আমি কেরিয়ার মানে আমিও তাহলে অসুস্থ। অনেককে শুনেছি আমি বলতে যে হ্যাঁ আমি তো আর সবার মতো না, আমি কেরিয়ার। আমি আমি হঠাৎ চমকে গেলাম যে কেরিয়ার, তো কেরিয়ার মানে তো তুই সুস্থ। মানে কিছু কিছু ক্ষেত্রে এই যে ভুলভ্রান্তি ধারণাগুলো, যে নিজেকে গুটিয়ে রাখা, এই ভ্রান্তিগুলো আমাদেরকে দূর করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, হ্যাঁ আমাদের বংশে এসব রোগ নেই, এটাও শুনেছি, কিন্তু আপনি যে বাসে ট্রামে বা আপনার কর্মস্থানে আপনি দেখুন, প্রায় অনেককেই আপনি কেরিয়ার পাবেন। অনেকে এটা মনে করেন যে আমি এটা টেস্টটা করাবো, যদি বলি যে আমার ছেলে বা মেয়ে কেরিয়ার, তাহলে কি অনেকে ভাববে যে তাহলে বিয়েটা হবে না। তো এই ক্ষেত্রে এই ভুলভ্রান্তি ধারণা, এটা আমি একটু স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার এই অনেকেই ভাবে যে কেরিয়ার মানে অসুস্থ, বা অনেকে করাতে চাইছে না, এটা আপনি একটু বলুন। কেরিয়ার মানে তার যে আলফা জিন বা বিটা জিন, তার যে কোনো একটা জিনের কোনো ডিস্টারবেন্স আছে, কিন্তু তার ম্যানিফেস্টেশন হিসেবে এই যে রক্ত কমে যাওয়া বা এই যে অন্যান্য কমপ্লিকেশনগুলো, সেগুলো কখনোই থাকে না। এবার কি হয়, দুটো কেরিয়ার বা বাহক যদি তারা মানে মানে তারা উভয়ে যদি বিবাহ করেন বা ম্যারেজ এরকম হয়, তাদের যে অফস্প্রিং বা চাইল্ড, তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট বা মেজর হতে পারে। তো কেউ যদি কেরিয়ার হয় তাতে ভয় পাওয়ার কিছু নেই প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে প্রপার এইচপিএলসি করে জানতে হবে যে তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা, অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মাত্রা, ফিটাল হিমোগ্লোবিনের মাত্রা কতটা, এইচবিএফ এইচবিএ2 এই পার্সেন্টেজগুলো জানতে হবে। এগুলো যদি প্রপারলি জানা যায় তাহলে সেগুলোতে ভয়ের কিছু নেই, এবং প্রপার ভাবে কাউন্সেলিং করে যার সাথে বিয়ে হবে তারও এইচপিএলসি করে যদি এগোনো যায়, তাতে একদমই ভয়ের কিছু নেই। যারা থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? একদম, থ্যালাসেমিয়া মানে আর 10টা মানুষের মতো নর্মাল, এটা প্রথমে মানসিকভাবে বুঝে নিতে হবে যে আমার কোনো বিশাল বড় রোগ আছে যে রোগটা সারবে না, এটা কখনো নয়। এই সোশ্যাল ট্যাবুটা দূর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সব থেকে বড়, ছোট বাচ্চা যখন বারবার রক্ত নেয়, তাকে তার বাড়ির লোক বা আশেপাশের লোক এমনভাবে তাকে বোঝায় যে তার একটা ভয়ঙ্কর কঠিন অসুখ আছে, সেখান থেকে সে মানসিকভাবে স্কুলের অন্যান্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়ে, পড়াশোনা ভালো করতে পারে না, সোশ্যাল ইন্টারাকশন করতে পারে না। এখানে আমাদের প্রথম যেটা করতে হয় যে যারা থ্যালাসেমিয়া বাচ্চা তাদেরকে বোঝাতে হবে যেটাতে কোনো রকম সামাজিক কোনো বাধা নেই, সে সব জায়গাতে যেতেও পারবে, সবার সাথে বন্ধুত্ব করতে পারবে, সমস্ত ধরনের কম্পিটিটিভ স্পোর্টস বা পড়াশোনাতে সে অংশ নিতে পারবে, তাহলে তার সুস্থ মস্তিষ্কের বিকাশটা হবে। এবং মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ওদেরকে তো রক্ত নিতেই হয় বিভিন্ন সময়, তো ব্লাড ট্রান্সফিউশনের যে কমপ্লিকেশনগুলো আছে, সাবধানতা রাখতে হবে যে যে জায়গা থেকে রক্ত নিচ্ছেন সেই জায়গাটা অবশ্যই যাতে গভর্নমেন্ট সার্টিফাইড ব্লাড সেন্টার হয়, কারণ অনেক সময় ব্লাডের যে রিয়াকশনগুলো হয় সেটা হয় প্রপারলি ফিল্টার্ড ব্লাড যদি না দেওয়া হয়। তো সেটা 1 নম্বর। 2 হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টে ইনফেকশনের চান্সটা বেশি, সেই জন্য লক্ষ্য রাখতে হবে যাতে খাওয়া দাওয়াতে সুষম পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ঠিকঠাক থাকে। তাহলে কি হয় না, ইমিউনিটি, যেটা প্রোটিন যত বেশি আমরা ঠিকঠাক করে নেব তাতে ইমিউনিটিও বাড়বে, তাতে বিভিন্ন ধরনের ইনফেকশনের যে চান্স সেগুলো কমবে। তৃতীয়ত হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের যেটা ওই যে বললাম যে বিভিন্ন ধরনের ব্লাড রিলেটেড ডিসঅর্ডার্স, যেমন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অনেক পেশেন্ট ব্লাড নিচ্ছে, সে জানেই না যে তার মধ্যে হেপাটাইটিস বি ঢুকে যাচ্ছে, হেপাটাইটিস সি চলে আসছে। এই ট্রান্সফিউশন রিলেটেড জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। সেই জন্য তাদেরকে যদি জন্ডিস হয়, যদি খিদে না পায়, যে আমি থ্যালাসেমিয়া, আমি ব্লাড নিচ্ছি, হঠাৎ করে দেখছি যে আমার খিদে পাচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট, তখন সাথে সাথে হেপাটাইটিস বি বা সি এর টেস্ট করতে হবে। এবং তার ওষুধও বেরিয়ে গেছে, এখন নতুন নতুন ওষুধ আছে, টেনোফোভির, ভেলপাটাস বি, সফোসফোভির, ওগুলো নিলে 100% কিওর, হেপাটাইটিস বি হোক সি হোক দুটোই সম্ভব। বিয়ের আগে একটি ছোট্ট রক্ত পরীক্ষা উত্তরসূরিদের প্রতি সেই আমাদের নৈতিক দায়িত্ব। বিজ্ঞানের সার্থকতাও হয়তো সেখানে। বিজ্ঞান আর মানবিকতা যদি এভাবেই হাতে হাত রেখে এগিয়ে চলে, তাহলে এই লড়াইটা অনেকাংশেই সহজ হয়। টিম শহর জয়গ্রামের পক্ষ থেকে আজকের পর্বে যারা আমাদের সঙ্গে ছিলেন এবং নিজেদের জীবনের অভিজ্ঞতা এবং নানান মেডিকেল ইনফরমেশন আপনারা শেয়ার করে নিলেন, আপনাদের সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এক সুস্থ ভবিষ্যৎ এবং আগামীর স্বপ্ন, তা নিয়ে সেই আশা নিয়েই শেষ করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। ফিরে আসবো পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন অরণ্য শহরে আড্ডা, শুধুমাত্র শহর জয়গ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।